ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। সাবিত আলম এই ঘটনাটি সংগ্রহ করেছেন এবং তিনি শুরুতেই বলেছেন যে তিনি যেই ঘটনাটি আজকে আমাদের সাথে শেয়ার করবেন সেই ঘটনাটি পর্তুগালের সেই আন্টির মতো একজন জাদুকরের, কিন্তু তিনি সেই সাথে বলেছেন যে তিনি পর্তুগালের আন্টির সাথে অনেকেই যোগাযোগ করতে চান, সেই বিষয়ে কোনো দায়িত্ব নিতে পারবেন না। এরপরে তিনি লিখছেন, কোনো ভূমিকা বা পরিচয় পর্বে না গিয়ে আপনাদের কাছে আবারও অনুরোধ করছি যে দয়া করে নাম্বার বা ঠিকানার জন্য কেউ আমাকে পার্সোনালি ইমেল বা মেসেজ করবেন না, কারণ আমি কারো ক্ষতির দায় নিতে ইচ্ছুক নই। ক্ষমা করবেন। চলুন আজকের এই ভয়ানক কনফেশনের দিকে যাই। ঘটনাটি আমি জাদুকরের ভাষাতেই লিখছি আর আমার লেখার অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চাচ্ছি। আজকের ঘটনাটি যাকে নিয়ে, তিনি সাবিনা খাতুন। তিনি বলছেন, কেমন আছেন? আজ আমি আপনাকে যে ঘটনাটি শোনাতে যাচ্ছি সেটিকে আসলে নিছক একটি ঘটনা বলা ভুল হবে। এটি আসলে আমার জীবনের এক ভয়াবহ স্বীকারোক্তি বা কনফেশন। আজ প্রথমবারের মতো আমি আপনার এবং আপনার অগণিত শ্রোতাদের সামনে আমার জীবনের এই কালো অধ্যায়টি উন্মুক্ত করছি। আল্লাহই ভালো জানেন যে আমার শেষ পরিণতি কি হবে বা পরকালে আমার কপালে কি লেখা আছে, কিন্তু অন্তত এই ঘটনাটি সবাইকে শুনিয়ে আমার মনে হচ্ছে আমার বুকের ওপর চেপে থাকা পাথরটি হয়তো কিছুটা হালকা হবে। আমি আশা করব আপনি আমার এই ঘটনাটি আপনাদের চ্যানেলে অবশ্যই প্রচার করবেন, যেন অন্য কেউ আমার মতো ভুল না করে। ঘটনার গভীরে যাওয়ার আগে আমি একটা প্রসঙ্গে কথা বলতে চাই। আমি কিছুদিন আগে আপনার চ্যানেলেই এই ধরনের একটি ঘটনা শুনেছিলাম। সম্ভবত সেটি পর্তুগালের জাদুকরি আন্টি নামে বেশ জনপ্রিয়তা পেয়েছিল। সেই ঘটনায় ওই মহিলা নিজেই কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক করতেন। আমার জীবনের ঘটনাটি কিছুটা সেরকম, তবে পার্থক্য হলো আমি জেনে বুঝে বা পরিকল্পনা করে এই অন্ধকার জগতে পা বাড়াইনি। আমার সাথে আসলে কি হয়েছিল, কিভাবে আমি এই ধ্বংসের পথে নামলাম, সেটি ঘটনা শুনলেই আপনারা বুঝতে পারবেন। সত্যি বলতে আমি এখন সেই মেয়েটিতে পরিণত হয়েছি যার সম্পর্কে আমার মহল্লার বা এলাকার মানুষজন ফিসফিস করে বলে, ওই মেয়েটির কাছ থেকে দূরে থেকো, ও জাদু জানে, ও যায়নি। কিন্তু কেউ জানে না আসলে কিভাবে এই ভয়ানক রাস্তায় আমি এলাম। আর এখন আমি যদি ফিরেও যেতে চাই, হাজার চেষ্টাও করি, হালোর পথে ফিরতে পারবো না। আমার বাসা ময়মনসিংহ থেকে কিছুটা দূরে এক মফস্বল এলাকায়। আমাদের মহল্লাটা যেমন পুরনো, আমাদের বাড়িটাও ঠিক তেমনই জরাজীর্ণ আর প্রাচীন। বাড়ির চারপাশে উঁচু উঁচু সীমানা প্রাচীর, মাঝখানে বেশ গভীর ও ছমছমে উঠোন। সেই উঠোনের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে বিশাল এক পুরনো নিম গাছ, যার ডালপালাগুলো আকাশটাকে আঁকড়ে ধরতে চায়। বাড়ির মূল গেট দিয়ে ভেতরে ঢুকতেই হাতের বাম পাশে একটা ছোট ঘর। ওটা ছিল আমার দাদির ঘর। আমরা ওটাকে দাদির ঘর বলেই ডাকতাম। যে সময়ের কথা বলছি তখন দাদি মারা গেছেন, প্রায় 3 বছর হয়ে গেছে, কিন্তু তার মৃত্যুর পর থেকে ওই ঘরটা সবসময় তালাবন্ধই থাকতো। কেউ ওই ঘরে ঢুকতো না। আম্মু প্রায়ই আমাকে সতর্ক করে বলতো, সাবিনা খবরদার ওই ঘরের দিকে ভুলেও যাবে না, ওখানে গেলে তোমার ভালো লাগবে না, শরীর খারাপ করবে। কিন্তু মানুষের মন বড়ই অদ্ভুত। যে জিনিসটা থেকে মানুষকে বারবার বারণ করা হয় বা নিষেধ করা হয়, সেই জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বা কৌতূহল থাকে সবচেয়ে বেশি। ছোটবেলায় যখনই আমি ওই বন্ধ ঘরটার পাশ দিয়ে যেতাম, আমার নাকে এক অদ্ভুত গন্ধ আসতো। গন্ধটা অনেকটা আগরবাতি বা ধূপ জ্বলার মতো। আবার কখনো মনে হতো যেন এই মাত্র কেউ ঘর থেকে বের হয়ে গেল। একটা গা ছমছমে অনুভূতি আমাকে ঘিরে ধরত। একদিনের কথা, আব্বু অফিসে ডিউটিতে ছিলেন, তাই বাসায় ফিরতে দেরি হবে। আম্মু ক্লান্ত হয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলেন। গভীর রাত, চারিদিক নিস্তব্ধ। আমি চুপি চুপি দাদির সেই নিষিদ্ধ ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। মনের ভেতর ভয় আর কৌতূহলের এক অদ্ভুত লড়াই চলছিল। আমি ভয়ে ভয়ে হাত বাড়িয়ে দরজার হাতলটা ধরলাম। অবাক কাণ্ড, দরজাটা আগে থেকে খোলা ছিল। আমি চমকে উঠলাম। এই দরজা তো সবসময় বন্ধ থাকে। কে খুলল এই দরজা? নাকি আমার মনের ভুল?
কিন্তু ওই যে বললাম কৌতূহল, সেই কৌতূহল আমাকে আর থামতে দিল না। আমি আস্তে করে দরজাটা ঠেলে ভেতরে ঢুকলাম। ঘরে পা রাখতেই আমার শরীরটা কেঁপে উঠল। ঘরের ভেতরটা অস্বাভাবিক ঠান্ডা, মনে হচ্ছিল যেন কেউ এসি চালিয়ে রেখেছে, অথচ আমাদের সম্পূর্ণ বাড়িতে তখন একটা মাত্র ফ্যান চলছিল, সেটাও অন্য ঘরে। আমি দেয়ালের দিকে তাকালাম, সেখানে দাদির একটা পুরনো সাদা কালো ছবি টাঙানো ছিল। সম্ভবত ওটা তার যৌবনের ছবি। ছবিতে দাদি হাসছিলেন, কিন্তু সেই হাসির মধ্যে কেমন যেন একটা রহস্যময় বা অদ্ভুত ব্যাপার ছিল। মনে হচ্ছিল তিনি সরাসরি আমার দিকে তাকিয়ে মুচকি হাসছেন। ঘরের এক একটা পুরনো আমলের কাঠের আলমারি ছিল। আলমারিটা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমার স্পষ্ট মনে আছে, আমি যখন খুব ছোট ছিলাম দাদি প্রায়ই এই আলমারিটার সামনে বসে বিড়বিড় করে কি যেন পড়তেন। কখনো খুব নিচু স্বরে, আবার কখনো বেশ জোরে জোরে অদ্ভুত সব শব্দ উচ্চারণ করতেন। আমি যখন দাদিকে জিজ্ঞেস করতাম, দাদি তুমি কি পড়ছো, তিনি হেসে আমার মাথায় হাত বুলিয়ে বলতেন, কিছু না রে বোন, আমি দোয়া কালাম পড়ছি। তুই যখন বড় হবি তখন তুইও এই দোয়াগুলো পড়িস। সেটাতে জানি না কোনো শয়তান হয়তো আমার মাথায় চেপে বসেছিল। আমি মন্ত্রমুগ্ধের মতো সেই আলমারিটার দিকে এগিয়ে গেলাম। আলমারিতে একটা বড় তালা ঝুলছিল। আমি কাঁপা কাঁপা হাতে তালাটা ধরলাম। আশ্চর্য, চাবি ছাড়াই তালাটা আমার হাতের স্পর্শে খুলে গেল, যেন ওটা আমার জন্যই অপেক্ষা করছিল। সম্পূর্ণ ব্যাপারটা আমার কাছে খুব অস্বাভাবিক লাগছিল। মনে হচ্ছিল আমার সাথে যা কিছু ঘটছে সব আগে থেকেই পরিকল্পিত বা প্রিপ্ল্যান্ড, যেন কেউ অদৃশ্য থেকে কলকাঠি নাড়ছে আর দরজা তালা সব আমার জন্য খুলে দিচ্ছে, যেন আমি খুব সহজেই নিজের ধ্বংস ডেকে আনতে পারি। আলমারির দরজাটা ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে খুলে গেল। ভেতরে অনেক পুরনো কাপড়ের ভাঁজ। আমি কাপড়গুলো সরাতেই দেখলাম একদম ভেতরে একটা কালো কাপড়ে মোড়ানো কি যেন রাখা। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। আমি সাবধানে কালো প্যাকেটটা বের করে আনলাম। ওপরের কালো কাপড়টা সরাতেই বেরিয়ে এলো একটা খুব পুরনো জীর্ণ বই। বইটার মলাট বা কাভার ছিঁড়ে গেছে, পাতাগুলো বয়সের ভারে হলুদ হয়ে গেছে। বইয়ের ওপরে আরবি এবং ফার্সি ভাষায় অদ্ভুত সব হরফে কিছু লেখা। আমি আরবি পড়তে জানতাম, তাই লেখাটা পড়ার চেষ্টা করলাম। সেখানে লেখা ছিল, যাই হোক আমি সেটা পড়ছি না, তার বাংলাটা বলছি, যে ভয় পায় না কেবল সেই যেন এটা খোলে। আমি বোকার মতো সেই সতর্কবাণী বা ওয়ার্নিং উপেক্ষা করলাম। আসলে বোকার মতো না, আমি তো তখন অর্থই জানতাম না সেই লেখার। শুধু একবারে চোখ বুলিয়ে বইটা খুলে ফেললাম। এটাই ছিল আমার জীবনের প্রথম এবং সবচেয়ে বড় ভুল। আমার উচিত ছিল ওখানেই থেমে যাওয়া, বইটা বন্ধ করে রেখে দৌড়ে পালিয়ে যাওয়া, কিন্তু আমি তা করিনি। বইয়ের পাতা উল্টাতেই আমার চোখ কপালে উঠল। ভেতরে অদ্ভুত সব নকশা, জ্যামিতিক আঁকি বুকি এবং বিভিন্ন রকমের বাক্য, দুর্বোধ্য সব নির্দেশনা। অনেকগুলো পাতায় লাল কালিতে লেখা ছিল। কালির রংটা এত গাঢ় আর কালচে ছিল যে মনে হচ্ছিল ওটা সাধারণ কালি নয়, রক্ত দিয়ে লেখা। আমার মনের ভেতর থেকে একটা আওয়াজ আসছিল, সাবিনা বইটা বন্ধ করো, এটা ভালো কিছু নয়। কিন্তু আমার মস্তিষ্ক তখন কৌতূহলের নেশায় বুঁদ হয়েছিল। আমার হাত কিছুতেই বইটা বন্ধ করতে পারছিল না, বরং একের পর এক পাতা উল্টে যেতে চাইছিল। আমি পাতা উল্টাচ্ছি আর দেখছি, হঠাৎ একটা পাতায় আমার চোখ আটকে গেল। সেখানে বড় বড় অক্ষরে লেখা, যা চাইবে তাই পাবে। যা তোমার কাছ থেকে হারিয়ে গেছে তা ফিরে আসবে, যা তোমার নয় তাও তোমার হবে, শুধু মন থেকে ডাকো। লেখার নিচে একটা বিশেষ জাদুর প্রক্রিয়া লেখা ছিল। সেখানে বলা ছিল রাতের নির্জনতায় নির্দিষ্ট কিছু শব্দ পাঠ করতে হবে, আর এই কাজের জন্য কিছু খুব সাধারণ জিনিসের প্রয়োজন, একটু লবণ, কালো সুতো, একটা আয়না এবং নিজের মাথার একটা চুল। আমি বইটা বন্ধ করলাম, কিন্তু আমার বুকের ভেতর তখন উথাল পাথাল চলছে। আমি যে খুব ধার্মিক বা নামাজি মেয়ে ছিলাম তা নয়, তবে এমন বোকাও ছিলাম না যে হুট করে জাদুতে বিশ্বাস করে বসবো। কিন্তু সমস্যাটা ছিল আমার পরিস্থিতি আর আমার মনের হীনমন্যতা। আমার নিজের জীবনটাকে আমার খুব তুচ্ছ আর সাধারণ মনে হতো। আব্বুর সামান্য আয়ে আমাদের সংসার কোনো মতে চলতো। আম্মুর শরীরটা সবসময় খারাপ থাকতো, চিকিৎসার টাকা জুটত না। ওদিকে ভার্সিটিতে আমার বান্ধবীদের দেখতাম কি সুন্দর তাদের জীবন, তাদের হাতে দামি আইফোন,
গায়ে নাম করা ব্র্যান্ডের জামা কাপড়, কাঁধে দামি ব্যাগ। আর আমি যখন নিজের দিকে তাকাতাম তখন মলিন চেহারা আর দারিদ্র্য ছাড়া কিছুই দেখতাম না। আমার মনের ভেতর হিংসার আগুন জ্বলত। সবসময় ভাবতাম, ইস, আমার যদি ওদের মতো টাকা থাকতো, আমরাও যদি বড়লোক হতাম। এই বইটা দেখে আমার মনে একটা আশা জাগলো। বুঝতে পারছিলাম এটা কালো জাদু, এর ভেতর যা লেখা আছে সবই কুফরি কালাম। আমার বিবেক আমাকে বারবার বাধা দিচ্ছিল, সাবিনা, এই পথে যাস না, এটা ধ্বংসের পথ। কিন্তু শয়তান আমার মগজে ঢুকিয়ে দিল যে বড়লোক হওয়ার, ধনী হওয়ার এর চেয়ে সহজ রাস্তা আর নেই। অনেক চিন্তা ভাবনার পর আমি সিদ্ধান্ত নিলাম, আমি এই জাদুটা করব। ধনী হওয়ার নেশা আমাকে অন্ধ করে দিয়েছিল। পরের রাতটা ছিল বৃহস্পতিবার দিবাগত রাত, অর্থাৎ জুম্মার রাত। বইয়ের লেখা ছিল এই রাতটি এসব কাজের জন্য উপযুক্ত। রাত গভীর হলো, বাসার সবাই ঘুমিয়ে কদাকার। আমি আমার ঘরের দরজা ভেতর থেকে লক করে দিলাম, ঘরের লাইট নিভিয়ে দিলাম, শুধু মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জেলে রাখলাম উল্টো করে, যেন খুব আবছা আলো থাকে। বইয়ে লেখা ছিল এই কাজ খুব কম আলোতে করতে হবে। আমি আমার সামনে একটা ছোট আয়না নিয়ে বসলাম, পাশে একটা প্লেটে কিছু লবণ, কালো সুতো, আমার মাথা থেকে গোড়া সহ উপড়ে নেয়া চুল রাখলাম। সব আয়োজন সম্পন্ন। বইটা আমার সামনে খোলা। আমি বইয়ের নির্দেশ মতো মন্ত্র পড়তে শুরু করলাম। শব্দগুলো উচ্চারণ করা কঠিন ছিল, জিভে আসছিল না, কিন্তু আমি চেষ্টা করে যেতে লাগলাম। বইয়ে লেখা ছিল এই শব্দগুলো 3 বার পড়তে হবে। আমি যখনই পড়া শুরু করলাম আমার ঘরের পরিবেশটা কেমন যেন পাল্টে যেতে লাগলো। আমার ঘরের ফ্যান বন্ধ ছিল, জানালাও লাগানো, অথচ আমি স্পষ্ট অনুভব করলাম ঘরের ভেতর একটা হিম শীতল হাওয়া বইতে শুরু করেছে। মনে হচ্ছিল আমার ঠিক কানের কাছে বা ঘাড়ের পেছনে কেউ ফোঁ দিচ্ছে। আমার হাত পা ভয়ে কাঁপছিল, কিন্তু আমি থামলাম না। পড়া শেষ করে বইয়ের নির্দেশ মতো আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকালাম। বইয়ে লেখা ছিল, আয়নায় তাকিয়ে নিজের নাম বলো এবং মনে মনে সেই ইচ্ছাটার কথা ভাবো যা তুমি সবচেয়ে বেশি চাও। আমি আয়নার দিকে তাকালাম। এক মুহূর্তের জন্য আমার মনে হলো আমার পুরো মুখে নানান ধরনের কালো কালো ছোপ ছোপ দাগ। আমি ভয় পেয়ে চোখ সরালাম, আবার দেখলাম এবার দাগগুলো নেই। আমি সাহস সঞ্চয় করে নিজের নাম বললাম এবং মনে মনে সেই ইচ্ছাটা পোষণ করলাম যা আমি ছোটবেলা থেকে চেয়েছি। আপনারা হয়তো আমার ইচ্ছেটা শুনে হাসবেন বা আমাকে ঘৃণা করবেন, কিন্তু আমার একটাই চাওয়া ছিল, সবাই আমার দ্বারা প্রভাবিত হোক, আমার কাছে অঢেল টাকা থাকুক, আমাকে দেখে মানুষ হিংসা করুক এবং আমি যেন সবার মধ্যমণি হয়ে উঠি। যেই আমি এই কথাটা ভাবলাম, আয়নার দিকে তাকিয়ে আমি চমকে উঠলাম। দেখলাম আমার চোখগুলো কেমন যেন সম্পূর্ণ কালো হয়ে গেছে, সাদা অংশটি যেন নেই, ভেতরটা ধোয়ার মতো ধোঁয়াশা। হঠাৎ আমার মাথাটা ভন ভন করে ঘুরে উঠল, চোখের ওপরে অন্ধকার নেমে আসলো। তারপর আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরল দেখলাম আমি বিছানায় শুয়ে আছি। আমার পুরো শরীর ঘামে ভিজে গেছে, এমনকি পরনের কাপড়টাও ভিজে চুপচুপে হয়ে গেছে। আম্মু আমার শিয়রে দাঁড়িয়ে আমাকে চোখ খুলতে দেখে আম্মু উদ্বিগ্ন হয়ে বললেন, হাই সাবিনা, সাবিনা, তুই ঠিক আছিস তো? সকালে তোকে ডাকতে এসে দেখি তুই মেঝের উপরে অজ্ঞান হয়ে পড়ে আছিস। আমি আম্মুকে মিথ্যা বললাম। আম্মু, আসলে আজকাল পড়ার খুব চাপ যাচ্ছে তো, রাতে ঠিক মতো ঘুম হচ্ছে না, তার উপর এই খাওয়া দাওয়ায় অনিয়ম করেছি, দুর্বলতার কারণে হয়তো পড়ে গিয়েছিলাম। আম্মু আমার মাথায় হাত বুলিয়ে বললেন, নিজের শরীরের যত্ন নিস মা, ঠিক মতো খাওয়া দাওয়া করিস। এই বলে আম্মু চলে গেলেন। কিন্তু এরপর থেকে আমি একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করলাম। আমি যেই কাজটি করেছিলাম বা জাদুটি করেছিলাম তার ফল পেতে শুরু করলাম। পরের কয়েকদিনে আমার জীবনে অবিশ্বাস্য সব ঘটনা ঘটতে শুরু করলো। ইউনিভার্সিটিতে গেলাম, আগে কেউ আমার দিকে ফিরেও তাকাতো না। সেদিন ক্যাম্পাসে ঢুকতেই মনে হলো সবার নজর আমার দিকে। যেসব মেয়েরা আমাকে পাত্তাই দিত না, আমাকে নিয়ে হাসাহাসি করতো, তারা দেখি নিজে থেকে এসে আমার সাথে কথা বলছে, আমার সাথে বন্ধুত্ব করার জন্য তারা পাগল হয়ে উঠছে। বুঝতে পারছিলাম না ওদের হলোটা কি। আগে যারা আমার পোশাক বা চলাফেরা নিয়ে টিটকিরি দিত, এখন তারা আমার পাশে বসার জন্য মরিয়া হয়ে উঠছে। এবং ব্যাপারটা এখানে থামলো না। যদি কোনো টিচার আমাকে ক্লাসে সামান্য বকাবকি করত, তাহলে আমার এই নতুন বান্ধবীরা আমার হয়ে টিচারের সাথে তর্ক জুড়ে দিত। লাস্ট সেমিস্টারে আমি খারাপ করেছিলাম। একদিন টিচার আমাকে ডেকে বললেন, সাবিনা,
আসলে দোষটা আমারই। আমি তোমাকে ঠিকমতো গাইড করতে পারিনি। খিটখিটে একজন টিচার, তিনি এই কথা বলছেন। বাসার পরিস্থিতিও পাল্টে গেল। একদিন ইউনিভার্সিটি থেকে ফিরে দেখি আব্বু খুব খুশি। আব্বুর স্বভাব ছিল খুব গম্ভীর, আমার সাথে খুব একটা হাসি মুখে কথা বলতেন না। কিন্তু সেদিন আব্বু আমাকে কাছে ডেকে বসালেন, বললেন, আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. তুই যা করছিস তা ঠিক করছিস না সাবিনা। এর পরিণাম ভালো হবে না। কিন্তু মানুষের লোভের কোনো শেষ নেই। মানুষের স্বভাব এমন যে সে যত পায় তত চায়। আমারও তাই হলো। এইটুকু প্রাপ্তিতে আমার মন ভরল না। আমি আবার সেই অভিশপ্ত বইটা খুললাম। এবার আমি খুঁজলাম ভালোবাসা বা কাউকে বশ করার উপায়। আমাদের ইউনিভার্সিটিতে ফারুক নামে একটা ছেলে ছিল। ফারুক ছিল অসম্ভব হ্যান্ডসাম অ্যান্ড স্মার্ট। ভার্সিটির সব মেয়েই তাকে পছন্দ করত। আমার অনেক দিনের সুপ্ত ইচ্ছে ফারুকের সাথে সম্পর্ক করার। আমি আবার সেই একই আয়োজন করলাম। সেই লবণের প্লেট, কালো সুতো, আমার চুল, সামনে আয়না। এবার আমার ইচ্ছা ছিল ফারুক যেন আমাকে পছন্দ করে, আমার জন্য সে যেন পাগল হয়ে যায়। তবে এই কাজটার একটা শর্ত ছিল, যাকে বশ করতে হবে তার মায়ের নাম জানা থাকতে হবে। ভাগ্যক্রমে আমি ফারুকের মায়ের নাম জানতাম। একবার ফারুকের আম্মু ইউনিভার্সিটিতে এসেছিলেন, তখন শুনেছিলাম ওনার নাম নুসরাত। পুরো নাম মনে নেই, শুধু নুসরাতটুকুই মনে ছিল। আমি মোমবাতি জ্বালালাম, সব সরঞ্জাম সামনে নিয়ে আয়নার দিকে তাকিয়ে ফারুকের নাম এবং তার মায়ের নাম জপতে শুরু করলাম। বইয়ের লেখা মন্ত্রগুলো প্রায় 2000 বার পড়তে হবে। আমি এক মনে পড়ে যাচ্ছিলাম। পড়তে পড়তে হঠাৎ মনে হলো মোমবাতিটা টপ করে নিভে গেল। যদিও বাতাসে কোনো ঝাপটা ছিল না, চারপাশের অন্ধকারটা যেন জীবন্ত হয়ে উঠল। মনে হলো আমার ঘরের ভেতর অনেকে হাঁটাহাঁটি করছে। ভারী পায়ের আওয়াজ, অস্পষ্ট ফিসফিসানি। আমার দম বন্ধ হয়ে আসছিল। নিঃশ্বাসের সাথে বাতাস নিতে পারছিলাম না। তীব্র শ্বাসকষ্টে আমি আবার জ্ঞান হারালাম। যখন চোখ মেললাম তখন সকাল হয়ে গেছে। আমি মেঝেই পড়েছিলাম। ভাগ্যিস আম্মু তখনও আমার ঘরে আসেনি। আমার ভার্সিটি যাওয়ার সময় হয়ে গিয়েছিল। আমি কোনো রকমে উঠে তৈরি হয়ে নিলাম। শরীরটা খুব খারাপ লাগছিল, কিন্তু মনের ভেতর একটা উত্তেজনা কাজ করছিল। আজ কি হবে? ফারুক কি আমাকে পছন্দ করবে? রিকশায় করে ইউনিভার্সিটি যাওয়ার সময় এসব ভাবছিলাম। পৌঁছালাম সেখানে। সম্ভবত তখন ক্লাসের ব্রেক চলছিল। হঠাৎ দেখি ফারুক আমার দিকে এগিয়ে আসছে। আমি বিশ্বাস করতে পারছিলাম না। ও সরাসরি এসে আমার সামনে দাঁড়ায়। খুব বিনীতভাবে বলে, সাবিনা, তুমি কি ফ্রি আছো? আসলে অ্যাসাইনমেন্টের ব্যাপারে তোমার সাথে একটু ডিসকাস করার দরকার ছিল। ব্যাস, সেই যে অ্যাসাইনমেন্টের বাহানায় কথা শুরু হলো আর থামলো না। ভার্সিটিতে দেখা করা, ফোনে মেসেজ, তারপর রাতভর কথা বলা। মনে হচ্ছিল ফারুক আমার হাতের মুঠোয়। আমি ছাড়া ও যেন কিছুই বোঝে না, কিছুই দেখে না। কিন্তু আমি খেয়াল করলাম ফারুকের মধ্যে একটা পরিবর্তন এসেছে। ও দিন দিন শুকিয়ে যাচ্ছে। ওর চোখের নিচে কালো দাগ বা ডার্ক সার্কেল পড়ে গেছে। ও প্রায়ই আমাকে বলতো, জানো সাবিনা, ইদানিং আমি খুব অদ্ভুত সব স্বপ্ন দেখছি। আমি স্বপ্নে দেখি তুমি একটা অন্ধকার ঘরে বসে আছো। আমি তোমার কাছে যেতে চাই, কিন্তু কোনো এক অদৃশ্য শক্তি আমাকে আটকে দেয়, আমাকে তোমার কাছে যেতে দেয় না। একদিন ও আমার সাথে দেখা করতে এলো। ওকে খুব বিচলিত আর রাগী মনে হচ্ছিল। এসেই বলল, সাবিনা, সত্যি করে বলো তো কি হচ্ছে? যেদিন থেকে তোমার সাথে আমার বন্ধুত্ব হয়েছে আমি এক মুহূর্তের জন্য শান্তি পাচ্ছি না। আমার সবসময় খারাপ লাগে, বুক ধড়ফড় করে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, আমি চাইলেও তোমাকে ছেড়ে থাকতে পারছি না। তোমাকে না দেখলে আমার দম বন্ধ লাগে। কি হচ্ছে সব বলো তো? ওর কথা শুনে এক মুহূর্তের জন্য আমার খুব মায়া হলো। বেচারা খুব কষ্ট পাচ্ছে, কিন্তু পরক্ষণেই আমার ভেতরে শয়তান জেগে উঠল। আমি তাকে বললাম, ধুর বোকা, আমি আবার কি করব? ভালোবাসলে এসব হয়। একজন আরেকজন থেকে দূরে থাকতে পারে না। আপনাকে সত্যি বলছি, আমার বিবেকের কাছে আমি দগ্ধ হচ্ছিলাম। একটা সুস্থ, স্বাভাবিক, নিরপরাধ ছেলেকে আমি নিজের স্বার্থের জন্য জোর করে জাদুর মাধ্যমে
কাছে টেনে এনেছি। এতদিন সব ঠিকঠাক চলছিল, আমি যা যা চেয়েছিলাম, টাকা, সম্মান, ভালোবাসা সবই পাচ্ছিলাম। কিন্তু এরপর এমন একটা ঘটনা ঘটল যা আমাকে বুঝিয়ে দিল যে আমার পাপের ঘড়া পূর্ণ হয়ে গেছে, এখন হিসাব দেবার পালা। সেদিন রাতে আমি এক ভয়ানক স্বপ্নে দেখলাম সেই কালো জাদুর বইটা একটা টেবিলের উপরে রাখা, তার পাশে একটা ছায়ামূর্তি বসে আছে। অবয়বটাকে দেখে বোঝা যাচ্ছিল না সে পুরুষ নাকি নারী। সে আমার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলছে, তুমি 2 বার চেয়েছো, 2 বারই তোমাকে দেয়া হয়েছে। 2 বার তুমি নিজের জন্য চেয়েছো, এবার 3য় বার চাইতে হবে, কিন্তু এই চাওয়াটা হবে আমার জন্য। আমার পাওনা আমাকে দিতে হবে। স্বপ্নের মধ্যে আমি ভয় পেয়ে বিছানা থেকে উঠে দৌড়ে পালানোর চেষ্টা করলাম, কিন্তু যেই আমি নড়তে গেলাম অমনি ছায়ামূর্তিটা খপ করে আমার হাত ধরে ফেলল। তার স্পর্শ ছিল আগুনের মতো, মনে হলো কোনো জ্বলন্ত লোহা বা কয়লা আমার হাতের তালুতে চেপে ধরা হয়েছে। তীব্র যন্ত্রণায় আমি ছটফট করে চিৎকার করে উঠলাম। সেই চিৎকারেই আমার ঘুম ভেঙে গেল। ধর্মর করে উঠে বসলাম, হাতটা তখনও জ্বলছে। আমি লাইট জ্বালিয়ে নিজের হাতের দিকে তাকালাম। ভয় আমার অন্তরাত্মা কেঁপে উঠল। আমার হাতের তালুটা টকটক করছে, যেন সত্যিই পুড়ে গেছে, ফোসকা পড়ে যাবার মতো অবস্থা। আমি তাড়াতাড়ি উঠে টুথপেস্ট লাগালাম, ব্যথানাশক ওষুধ খেলাম, কিন্তু জ্বালাপোড়া কমছিল না। হঠাৎ আমার চোখ গেল ঘরের কোণে। দেখি স্বপ্নে যেমন দেখেছিলাম ঠিক তেমনি সেই বইটা টেবিলের ওপরে রাখা। আমার স্পষ্ট মনে আছে আমি ঘুমানোর আগে বইটা লুকিয়ে রেখেছিলাম আলমারির ড্রয়ারে। তাহলে এটা টেবিলের উপরে আসলো কিভাবে? ভয় আমি দৌড়ে গিয়ে বইটা বন্ধ করে মেঝের কার্পেটের নিচে লুকিয়ে ফেললাম। কিন্তু এ কি, পেছন ফিরে তাকাতেই দেখি বইটা আবার টেবিলের ওপর। আসলে ওই বইটার প্রতি আমার এক ধরনের নেশা তৈরি হয়ে গিয়েছিল। আমার মনে হতো আমার হাতে অসীম ক্ষমতা, আমি যাকে খুশি ওপরে তুলতে পারি, আমি যাকে খুশি নিচে নামাতে পারি। অসীম ক্ষমতা আমার ভাবতে শুরু করেছিলাম, কিন্তু আমার এই অহংকার চূর্ণ হতে বেশি সময় লাগলো না। কয়েকদিন পরেই একটা খবর পেলাম যা আমার পায়ের নিচ থেকে মাটি সরিয়ে দিল। আমার এক বান্ধবী আমাকে জানালো যে ফারুক নাকি অন্য একটি মেয়ের সাথে সম্পর্ক করেছে। বান্ধবী বলল সে নিজের চোখে ফারুককে ওই মেয়েটির সাথে একটা রেস্টুরেন্টে দেখেছে, এবং এই কথা শুনে আমার মাথায় রক্ত উঠে গেল। আমি ভেতর থেকে ভেঙে চুরমার হয়ে গেলাম। আমার এত কষ্ট, এত সাধনা সব বৃথা। ফারুক আমাকে ঠকালো। আমার এত রাগ হচ্ছিল যে মনে হচ্ছিল ফারুককে সামনে পেলে আমি গুলি করে মেরে ফেলবো। আমি পাগলের মতো বাড়ি ফিরে এলাম, সেই অভিশপ্ত বইটা বের করলাম। এবার আমি এমন একটা কিছু খুঁজে বের করতে চাইলাম যা দিয়ে কাউকে বান মারা যায় বা মেরে ফেলা যায়। খুঁজতে খুঁজতে পেয়েও গেলাম। বইয়ের একটা পাতায় মৃত্যুবান বা মারণ উচাটন মন্ত্র লেখা। সেখানে ছিল, যাকে মারতে চাও তার ব্যবহৃত কোনো জিনিস বা কাপড় তোমার কাছে থাকতে হবে। আমি ভাবলাম ফারুকের কি আছে আমার কাছে। মনে পড়ল একদিন খুব রোদ ছিল, ফারুক তার মাথার ক্যাপটা খুলে আমাকে পরিয়ে দিয়েছিল। পরে আমি আর সেটা ফেরত দেইনি। ওই ক্যাপটা এখনো আমার আলমারিতে আছে। আমি দৌড়ে গিয়ে ক্যাপটা বের করলাম। বইয়ে পরবর্তী নির্দেশ ছিল নিজের আঙুল কেটে রক্ত বের করতে হবে এবং একটা ছোট বাটিতে সেই রক্ত জমা করতে হবে। তারপর কিছু মন্ত্র পড়ে সেই রক্তে ফুঁ দিতে হবে। এর পরের ধাপটা ছিল আরো কঠিন। আমাকে মাঝরাতে কবরস্থানে যেতে হবে এবং এমন একটি কবর খুঁজে বের করতে হবে যেখানে খুব সম্প্রতি লাশ দাফন করা হয়েছে। সেই তাজা কবরের মাটি নিয়ে আসতে হবে। রাত তখন 11টা। আমি একটা বোরকা পরে চুপিসারে বাড়ি থেকে বের হয়ে গেলাম। শীতের রাত, কুয়াশায় ঢাকা চারিদিক। কবরস্থানে পৌঁছে দেখি শুনশান নীরবতা, শুধু বাতাসের শোঁ শোঁ শব্দ। আমার গা ছমছম করছিল। হঠাৎ এক জায়গা থেকে আগরবাতি আর গোলাপ জলের তীব্র গন্ধ পেলাম। এগিয়ে গিয়ে দেখি একটা কবর, মাটি এখনো ভেজা। বুঝলাম কবরটা আজকের। আমি দ্রুত হাত দিয়ে এক মুঠো মাটি তুলে নিলাম। আমার হাত কাঁপছিল, মনে হচ্ছিল কবর থেকে কেউ হাত বাড়িয়ে আমাকে ধরে ফেলবে। আমি মাটি নিয়ে এক দৌড়ে কবরস্থান থেকে বেরিয়ে এলাম। বিশ্বাস করুন, তখন আমার মাথায় ফারুককে মেরে ফেলার জেদ এতটাই প্রবল ছিল যে ভয় ডর সব উধাও হয়ে গিয়েছিল। দৌড়ানোর সময় মনে হচ্ছিল আমার সাথে সাথে অন্য কেউ দৌড়াচ্ছে, কেউ একজন আমার ওপর নজর রাখছে। বাসায় ফিরে নিজের ঘরের দরজা বন্ধ করলাম। সেই কবরের মাটি, আমার আঙুল কাটা রক্ত একসাথে মেশালাম। তারপর আটা গুলিয়ে তার সাথে সেই রক্ত মাখা মাটি মিশিয়ে একটা মণ্ড বা পুতুল তৈরি করলাম। বইয়ে লেখা ছিল, এই কাজটা
3 দিনের। প্রথম দিনের কাজ শেষ। এই মণ্ডটা ফারুকের ছবির ওপর লেপে দিতে হবে। আমার কাছে ফারুকের অনেক ছবি ছিল। প্রিন্টার দিয়ে একটা ছবি বের করলাম এবং সেই ছবির ওপরেই এই মণ্ডটা মাখিয়ে দিলাম। দ্বিতীয় দিনের কাজটি ছিল অত্যন্ত জঘন্য। আমি বিস্তারিত বলতে পারবো না, কারণ আপনারা অনেকেই হয়তো এটা পছন্দ করবেন না। আমি খবর পাচ্ছিলাম ফারুক আমার ফোন ধরছে না, মেসেজের রিপ্লাই দিচ্ছে না। আমার বান্ধবী নিশ্চিত করেছে যে ওই নতুন মেয়েটির সাথেই তার এখন ঘনিষ্ঠতা। এই অবহেলা আমি আর সহ্য করতে পারছিলাম না। দ্বিতীয় রাত পার হলো, এবার তৃতীয় রাত এবং শেষ রাত। এই কাজটা ছিল সবচেয়ে ঘৃণ্য। বইয়ে লেখা ছিল যে আমাকে আরো জঘন্য কোনো একটা কিছু করতে হবে। আমি সেটাও করেছিলাম। আপনারাই ভাবুন, আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাওয়া শিরক, আর শিরিকের কোনো ক্ষমা নেই। কিন্তু আমি যখন অন্ধ কুঁয়োয় পড়ে গেছি, পাপ পুণ্যের বোধ আমার লোপ পেয়েছে। আমি শুধু ক্ষমতা আর প্রতিশোধ চাই। আমি মন্ত্রগুলো পড়েছিলাম এবং মন্ত্রগুলো ছিল শয়তানের নামে। আমি তার কাছেই সাহায্য চেয়েছিলাম। যে এলাকায় আমি থাকি সেখানে গলিতে প্রায়ই ম্যানহোল উপচে নোংরা পানি জমে থাকে, তাই ওই পচা পানির ব্যবস্থা করা আমার জন্য কঠিন ছিল না। আমি সেই দুর্গন্ধযুক্ত পানি দিয়ে গোসল করেছিলাম। কি উৎকট গন্ধ! আমার নিজেরই বমি আসছিল। আমার কাজ শেষ, এখন শুধু অপেক্ষা। মনের মধ্যে এক ধরনের পৈশাচিক আনন্দ আর ভয় কাজ করছিল। কি হবে এখন? ফারুক কি সত্যিই মরে যাবে? আমি ফারুককে কল করলাম, রিং হচ্ছে, কল ধরছে না। ও তো আগে থেকে আমার ফোন ধরছিল না, তাই বুঝতে পারছিলাম না ও কি বেঁচে আছে নাকি শেষ হয়ে গেছে। তবে আমার বিশ্বাস ছিল আমার জাদু বিফলে যাবে না। সেই রাতটা আমি ঘুমোতে পারিনি। একে তো শরীরের সেই জঘন্য গন্ধ, তার উপর মানসিক উত্তেজনা। মনে হচ্ছিল কেউ আমাকে বারবার ধাক্কা দিয়ে জাগিয়ে দিচ্ছে। ঘরের কোণ থেকে ফিসফিস শব্দ শোনা যাচ্ছিল। ভোরের দিকে ক্লান্ত হয়ে একটু চোখটা লেগে এসেছিল। সকালে ঘুম ভাঙলো অনেক দেরিতে। ইউনিভার্সিটির সময় পার হয়ে গেছে। আমি দ্রুত উঠে ভালো করে গোসল করে অনেকগুলো পারফিউম মেখে গন্ধ দূর করার চেষ্টা করলাম। তারপর বই খাতা নিয়ে দৌড় দিলাম ইউনিভার্সিটির দিকে। বাস পেলাম না, তাই রিক্সা নিলাম। সারা পথ বুক ধরফর করছিল। ফারুক কি আজকে আসবে নাকি ওর লাশ পাওয়া যাবে? ভার্সিটি পৌঁছতে পৌঁছতে দুপুর হয়ে গেল। ক্লাসে ঢুকে দেখি ফারুক নেই। আমার এক ক্লাসমেট দৌড়ে এসে আমাকে বলল, সাবিনা শুনেছিস, ফারুক অ্যাক্সিডেন্ট করেছে, স্পট ডেড, ঘটনাস্থলেই মারা গেছে। খবরটা শোনার সাথে সাথে মনে হলো আমার বুকের ভেতর বাজ পড়ল। আমি তো এইটাই চেয়েছিলাম, তাই না? আমি তোকে মারার জন্য 3 রাত ধরে এই জঘন্য কাজ করেছি, কিন্তু ওর মৃত্যুর খবরটা শুনে আমি সহ্য করতে পারলাম না। আমার মাথা ঘুরে গেল। আমি বিশ্বাস করতে পারছিলাম না যে আমি নিজের হাতে আমার প্রিয় মানুষটিকে হত্যা করেছি। আমার মন নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু আমি কোনোভাবেই সান্ত্বনা পাচ্ছিলাম না। আমার যেন মনে হচ্ছিল এটা নিছক দুর্ঘটনা নয়, এটা হয়েছে আমার জাদুর কারণেই। কিছুদিন পর আমার সেই ধারণা প্রমাণ হলো। ফারুক যেদিন মারা যায় সেদিন গাড়িতে ও একা ছিল না, আমাদেরই আর এক বন্ধু ওর সাথে ছিল। ফারুক মারা গেলেও ওই বন্ধুটি মারাত্মক আহত হয়ে বেঁচে গিয়েছিল। প্রায় 15-20 দিন পর সুস্থ হয়ে সে ইউনিভার্সিটিতে এলো। আমরা সবাই তাকে ঘিরে ধরলাম। সে বলল, সেদিন আমরা ঠিকঠাকই যাচ্ছিলাম, হঠাৎ ফারুক চিৎকার করে উঠল। ও বলতে লাগলো, সামনে থাকা কতগুলো মহিলা রাস্তার মাঝখান দিয়ে দাঁড়িয়ে আছে। আমি সামনে তাকালাম, রাস্তা একদম ফাঁকা। আমি ফারুককে বললাম, কই, কেউ নেই তো। কিন্তু ফারুক ভয়ে কাঁপছিল। ও বলছিল, ওই তো কালো কাপড় পরা মহিলাগুলো এগিয়ে আসছে। এই বলে সে স্টিয়ারিং ঘুরিয়ে দিল। আমাদের গাড়িটা প্রচন্ড গতিতে রাস্তার পাশের একটা বড় গাছের সাথে ধাক্কা খেল। বন্ধুটি আরো বলল, দুপুরবেলার ঘটনা, আমি স্পষ্ট দেখেছি রাস্তা ফাঁকা, কিন্তু ফারুক বারবার ওই মহিলাদের দেখছিল। ওর কথা শুনে আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। আমি দৌড়ে ওয়াশরুমে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। আমার কান্না বাঁধ মানছিল না। ফারুকের বন্ধু যে সময়ের কথা বলল, আমি সেই সময়ে আমার কাজ শেষ করেছি, ছবি পুড়াচ্ছি। অর্থাৎ আমি সেই ডাইনি যে ফারুকের মৃত্যুর কারণ। আমি আল্লাহর কাছে অনেক কাঁদলাম, ক্ষমা চাইলাম, কিন্তু মনে হলো আসমানের সব দরজা আমার জন্য বন্ধ হয়ে গেছে। এর কিছুদিন পরের ঘটনা, আম্মু প্রতিদিনের মতো সকালে কাঁচা বাজার গিয়েছিলেন। গত 15-20 দিন ধরে আম্মুর সংসার